সংসার হচ্ছে অদৃশ্য মায়াজাল, যেখানে অক্লান্ত পরিশ্রম করলেও ক্লান্তি আসে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। এটা ছিল আমার ঈদের দ্বিতীয় দিনের একটি ব্লগ। তো সেদিন কিন্তু আমার ব্লগটি আমি আপলোড করতে পারিনি, কারণ একটু ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলাম। তো আমি কিন্তু ঈদের দিন আর কি দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে তারপরে এই তো সেই আগের নিয়মে চলে এসেছি। তো এই তো নাস্তা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি আটাটা আগে কাই করে নিলাম। তো আটাটা কাই করে তারপর আমি চায়ের পানিটা বসিয়ে দিব। তো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে, আর এই রোদে চা তেমন একটা খেতে ইচ্ছে করছে না। আর রান্নাঘরে যখনই রান্না করতে আসছি বা একটা কিছু যে মুখে দিব, এই গরমে কিন্তু সকালবেলা আমার পানির তৃষ্ণাটা বিশেষ করে রুটি বানাতে গেলে খুব পায়। তো দেখা যায় কি পানিটা খেতে গেলে কেমন যেন একটা ধোকা ধোকা কাজ করছিল, যে আমি তো রোজা আছি এমন একটা আর কি ভাব মনে হচ্ছিল। তো পরবর্তীতে মনে হলো যে রহমতের দিনগুলো তো শেষ হয়ে গেল। তো যাই হোক, তারপরে আমি পানিও খাচ্ছি একদিক দিয়ে বারবার, আবার কাজও করছি। তো ওই দিক থেকে আটাটা কাই করে আমি এখানে একটু গরুর মাংস নামিয়ে নিয়েছিলাম। তো মাংসটা আগে ভিজিয়ে রাখি। মাংসটা ভিজতে যেহেতু একটু সময় লাগবে, তো তাই আর কি মাংসটাই আগে ভিজিয়ে দিলাম, এরপর আর কি নাস্তা বানাতে লাগবো। আমি জানি না এ পর্যন্ত প্রিয় আপু ভাইয়ারা আমার সাথে যারা আছেন, তো যারা এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আমি কিন্তু এখানে চার পানিটা বলক চলে এসেছে, আর নতুন হাঁড়িতেই কিন্তু চাটা বানাচ্ছি। তো যাই হোক, নতুন পাতিলে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে। কার কাছে কেমন লাগে আমার আপুরা চাইলে কিন্তু জানাতে পারেন। তো আমি নতুন পাতিলে চা বানাচ্ছি, আর একটু ভয় ভয় কাজ করছিল যে হাঁড়িটাতে কি আবার চায়ের দাগটা লেগে যায় কি না, বা আমার মনের মতো পাতিলাটা হবে কি না, যেহেতু এই কোম্পানির পাতিলাটা এর আগে আমি কখনো ব্যবহার করিনি। তো পরবর্তীতে তো আমি এখন নাগাতারাই চা বানাচ্ছি। তো দেখলাম যে না, কোম্পানিটা ভালোই। তো আসলে আমি আবারও অনেকে বলতে পারেন যে হয়তোবা কোম্পানির রিভিউ দিচ্ছি, তো না, আসলে যে জিনিসটা ভালো সেটাকে তো ভালো বলতেই হবে। তো ওই পাশ থেকে আমি কিন্তু আটাটা ভালো করে মথে নিয়েছি। তো এখন আমি এই তো রুটিগুলো বেলে নেব। তবে চুলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে রুটি বেলাটা কিন্তু একটু কঠিনই। একে তো চুলার তাপের গরম, তারপর আবার জানালা দিয়ে কিন্তু প্রচণ্ড রোদ আসে আমার রুমে। তো সব মিলিয়ে রুটি বানাতে গেলে দেখা যায় একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে যায়। সকালবেলা বাচ্চাদেরকে বলেছিলাম যে হয়তো বা অন্য কোনো একটা নাস্তা তৈরি করি, কিন্তু সকালে সবাই যেহেতু রুটিটা আমার ঘরে পছন্দ করে, তো যার কারণে আর কি রুটিটাই বানিয়ে নিচ্ছি। তো আমি চাটা কিন্তু হয়ে গিয়েছে, আমি ওই পাশে একটু চুলার আঁচটা কমিয়ে বসিয়ে দিয়েছি। আর এখন আমি এক এক করে সবগুলো রুটি বেলে নেব। আমার প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার ভিডিওতে, যে কমেন্টগুলো পড়লে আমার মনটা এমনিতেই অনেক ভালো হয়ে যায়। আমি কিন্তু গতকাল ভিডিও দিতে পারিনি যে কোনো ব্যস্ততার কারণে। আর ব্যস্ততা বলতে দেখা যায় যে সংসারে কাজকর্ম নিয়ে কিন্তু ব্যস্ত থাকা হয়। এরপর আবার গতকালকে আমি একটু বাইরে গিয়েছিলাম, তো বাইরে যাওয়ার কারণে ওইভাবে ভিডিওটা আমি আর রেডি করতে পারিনি। তো যাই হোক, এরপর আমি এখান থেকে এক এক করে আর কি প্রত্যেকটা রুটি ভেজে নেব। আর অনেকটা বেলা হয়ে গিয়েছে, যেহেতু পিছনের দিনগুলো একদম লম্বা একটা ছুটি গিয়েছে। যেমন জবার আব্বুর বন্ধ ছিল, তেমনি জবা জুইদের স্কুলটাও বন্ধ ছিল। তো সব মিলিয়ে দেখা যায় যে সকালবেলাটা অনেকটা লেট করেই আমরা সবাই ঘুম থেকে উঠেছি। আর বারবার বলতেছিলাম যে এই আরামটা হয়তো আর বেশি দিন করতে পারবো না। তো এর মধ্যে কিন্তু অনেক স্কুল খুলে গিয়েছে বা অনেক অফিস খুলে গিয়েছে, যেমন আপনাদের ভাইয়ারদের অফিসটাই আজকে খুলে গিয়েছে।
তো আমি কিন্তু প্রত্যেকটা রুটি এক এক করে ভেজে নিচ্ছি। আমার মামাতো ননদ আছে, ও মাঝে মাঝে আমার ভিডিওগুলো দেখলেই ও কমেন্ট করে যে রুটি এত ফুলে কিভাবে। তো আসলে আটাটা যদি ভালো করে কাই করা যায়, একদম নরম তুলতুলে করে, আর রুটিটা বানানো যায় পাতলা করে, তাহলেই কিন্তু রুটি ফোলা তেমন একটা ব্যাপার না। তো আমি যে ঈদের দিন পায়েস রান্না করেছিলাম, সেই পায়েসটা দিয়েই ওদেরকে রুটিটা খেতে দিয়ে দিলাম। আর আপনাদের ভাইয়াও কিন্তু একদম রুটি দিয়ে পায়েস খেতে বেশ পছন্দ করে। আমার কাছেও ভালো লাগছিল, একদম ঠান্ডা ঠান্ডা পায়েস দিয়ে গরম রুটি। তো এখন আমি চাটা বানিয়ে নিচ্ছি। সকাল থেকে দেখেন একা হাতে এত কাজ করি যে প্রায় 1 থেকে 2-3 ঘন্টায় আমাদের সংসারের কাজে কিন্তু চলে যায়। আর আমরা যারা গৃহিণী আছি, যারা রান্নাঘরে কাজ করতে শুরু করি সকাল থেকে, তো আমাদের মতো গৃহিণীদের কিন্তু একদম সকাল থেকে রাত 10টা-11টা পর্যন্ত রান্নাঘরে কাটিয়ে দিতে হয়। তারপরও যেন রান্নাঘরের কাজ শেষই হয় না। তো এই যে সকালের নাস্তা বানাচ্ছি, এরপর কিন্তু আবারও সংসারের কাজে লেগে যেতে হবে। সংসারের কাজকর্ম সেরে তারপর আর কি আবারও রান্নাঘরে ঢুকতে হবে। তো এটাই হয়তো মেয়েদের জীবন। তো এই তো আমি কিন্তু এ পাশ থেকে চা খেয়ে নিয়েছি। আর আমার বড় মেয়ে একদম কড়াই হাঁড়ি সব পাতিলে তুলে নিয়েছিল। সেটা নিয়ে আমি একটু আর কি ওদের সাথে হাসছিলাম যে আমি ভিডিও করছি আর তোমরা হাঁড়ি পাতিল উঠিয়ে টেবিলে বসে পড়েছ। তো বলল যে মাঝে মাঝে রিয়েল লাইফটাও কিন্তু আম্মু শেয়ার করতে হয়। তো সব কিছু যদি পরিপাটি করে দেখাও, সবাই তো এক ভিডিও দেখতে দেখতে একঘেয়েমি হয়ে যাবে। মাঝে মাঝে এলোমেলোও দেখাবা, যেটা আমরা ক্যামেরার আড়ালে করে থাকি। তো মেয়ের কথা শুনে আর কি একটু হাসছিলাম। তো যাই হোক, আমরা কিন্তু নাস্তা করে এরপর আমি এই তো ঘরটা গুছাতে চলে এসেছি। আমাদের এখানে কিন্তু অনেক রোদ উঠেছে, একদম ঈদের থেকে আমাদের এখানে প্রচণ্ড রোদ আর অসম্ভব গরম। তো আসলে আমার প্রিয় আপুরা চাইলে জানাতে পারেন যে আপনারা যেই এলাকাতে আছেন সেই এলাকাতে এরকম গরমটা পড়েছে কি না, আর এরকম আমার মতো গরমে আপনারাও কাতরাচ্ছেন কি না। তো আমি যেহেতু 4 তলায় থাকি, তো আমার কিন্তু গরমটা একটু কমই বোঝা যায়। আমার মা যেহেতু টপ ফ্লোরে থাকেন, তো ওনার রুমে গেলে দেখা যায় যে গরমটা এত প্রচুর পরিমাণে, মনে হচ্ছে যে মাথার উপরে কোনো ছাদই নেই। তো আল্লাহই জানে, এবার শীতটা তো অনেক একদম কনকনে একটা শীত পার করেছি। আর গরমটা যে কি অবস্থা হবে, এই গরমে এই অবস্থা, সামনে যে আরও কত গরম পড়বে সেই চিন্তাধারাই আর কি এখন আমার মাথা নষ্ট। তো এর মধ্যে আবার রুমের ফ্যানটাও নষ্ট হয়ে গিয়েছে। তো আমি কিন্তু খাবারের রুমে যে ফ্যানটা ছিল ওটা এনে আর কি আমাদের এই রুমে লাগিয়ে নিয়েছি। তো আপনাদের ভাইয়াকে বারবার বলতেছিলাম যে একটা ফ্যান কিনে নিয়ে আসো। তো সে ফ্যানের ভূত মাথা থেকে নেমে সে একটা এয়ার কুলারের চিন্তা তার মাথায় ঢুকেছে। এর মধ্যে কিন্তু সে একটা এয়ার কুলার দেখেও এসেছে। তো আমার কথা যে এত গরমের মধ্যে আমার যতটা মনে হলো যে একটা এয়ার কুলারের বাতাস শুধু নিজেদের গায়েই লাগবে আর কি, যেখানে আমি বসবো সেখানেই দেখা যায় ওটা রাখতে হবে, আর ওই বাতাসটা শুধু নিজের গায়ে লাগবে, পুরো ঘর তো আর ঠান্ডা হবে না। তো আমি যেটা আর কি দোকানদারের মুখ থেকে শুনলাম সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা দুইজন যখন দোকানে গিয়েছিলাম, তো আমি কিন্তু নিউ মার্কেটে গিয়েছিলাম। তো তখন আর কি 2টা দোকান খোলা পেয়েছিলাম, আর মঙ্গলবার যেহেতু গিয়েছিলাম দোকানটা কিন্তু বন্ধ ছিল আর কি। গতকালকে আমরা গিয়েছিলাম, আমার এই ভিডিওটা কিন্তু ঈদের দ্বিতীয় দিন। তো আমি আর কি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনাদের ভাইয়া কোনোভাবেই একটা ফ্যান কিনতে চাচ্ছে না, সে বারবার বলতেছে একটা এয়ার কুলার কিনবে। তবে প্রথম দোকানদারকে যখন জিজ্ঞেস করলাম সে দামটা বলল, তো জিজ্ঞেস করা হয়েছিল পুরো ঘর ঠান্ডা হবে কি না, সে আর কি বলেছিল হ্যাঁ ঠান্ডা হবে। কিন্তু পাশের দোকানে যখন আবার জিজ্ঞেস করলাম তখন আর কি লোকটা বলল যে না, এটা তো এসির কাজ করবে না, আপনি এসি কিনে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার পুরো ঘরই ঠান্ডা হবে, কিন্তু এয়ার কুলারে আপনি যেখানে বসবেন শুধু সেই আপনার গাটাই ঠান্ডা করবে, আদার্স আপনার যে রুম ঠান্ডা করা বা পুরো ঘর একদম ঠান্ডা করা সেটা কখনোই করবে না। আর দাম শুনেও আমার আর কি পছন্দ হয়নি। তো তারপর আর কি আপনাদের ভাইকে
ভাইয়াকে বারবার বললাম যে আমার এত কিছু দরকার নেই, আমাকে একটা ফ্যান কিনে দিলেই হবে, কারণ যখন এয়ার কুলারের দরকার হবে তখন একটা তুমি ছোটোখাটো কিনে নিও। তো এটা নিয়েই দুজনের মধ্যে আর কি দ্বন্দ্ব চলছে। তো আসলে দেখা যায় ওকে একটা কথা বললে ও আমার কোনো একটা কথা সহজে শুনতে চায় না। তো মাঝে মাঝে যদি স্ত্রীর বুদ্ধি স্বামীরা কানে না নেয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে তাদেরকেই পস্তাতে হয়। তো আমি জানি যে আমার কথা শুনবে না, তো আমি একটু চুপচাপ আছি। তো দেখা যাক পরবর্তীতে কি হয়। আর আমি দেখেন এই যে কথা বলতে বলতে আবারও কিন্তু রান্নাঘরে চলে এসেছি রুমের সবগুলো কাজ গুছিয়ে। তো এই ছুরিটা কিন্তু আমি ওই দিন যে রিয়েল ফুল কিনে এনেছিলাম চাঁদ রাতের দিন, এটাও আমি কুটির শিল্প থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো একটা ছিল একদম গোলাপি কালার আর একটা ছিল এই যে টিয়া কালার। তো এই ছুরিটা আমার খুবই ভালো লেগেছে। তো ভাবলাম যে এটা তো বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে, তো এই ছুরিটা আর কি আমি কিনে নিয়েছি। তো এখন প্রথমত আমি থালা বাসন ধুয়ে থালা বাসন আর কি পানি ঝরার কাজে আর কি ছুরিটা কাজে লাগিয়ে দিলাম। তো আমি কিন্তু এই যে থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা পানি শুকিয়ে গেলে তারপরে এগুলো আমি যেখানকার জিনিসগুলো সেখানে রেখে দেব। আর এর মধ্যে ওই যে মাংসটা ভিজিয়ে রেখেছিলাম, তো এই যে মাংসটা এখন আমি ছোট ছোট করে কেটে ভালো করে পরিষ্কার করে তারপর আর কি হাতে মাখিয়ে মাংসটা রান্না করব। তো এখানে আমি তেজপাতা, তারপরে গরম মশলা আর কি লং, এলাচ, দারুচিনি, তারপরে কাঁচা জিরা এগুলো আর কি দিয়ে দিব, আদা রসুন দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সরিষার তেল, সয়াবিন তেল। তো সব কিছু দিয়ে তারপর আর কি আমি মাংসটা হাতে মাখিয়ে আর কি মাংসটা বসিয়ে দেব। ইদানিং কেন যেন সরিষার তেল দিয়ে মাংস রান্না করে অন্যরকম একটা টেস্ট পেয়ে গিয়েছি, তাই আর কি সবসময় এখন মাংস রান্নার ক্ষেত্রে আমি কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করে থাকি। দেখা যায় খিচুড়িতেও কিন্তু আমি সরিষার তেলটা ইদানিং ব্যবহার করি। তো যাই হোক, আমার প্রিয় আপুদের সাথে তো কত কথাই শেয়ার করলাম। আসলে আমার প্রিয় আপুদেরকে আপন মনে করেই কিন্তু কথাগুলো শেয়ার করা। আমি জানি না কার কার ঘরে এয়ার কুলার আছে। আপনারা যারা এয়ার কুলার ব্যবহার করেছেন চাইলে আমাকে কিন্তু এই বিষয়টাতে একটু হেল্প করতে পারেন, যে এটা কি আসলেও পুরো রুম ঠান্ডা করে নাকি শুধু এটা যেখানে রাখা হবে আর যে ব্যক্তি সেখানে কাছে বসবে শুধু সে জায়গাটাই কি তাকেই ঠান্ডা করবে। লোকটা আর কি এরকমই বলছিল। তো যাই হোক, আমি এখন একজন আপুর কমেন্ট পড়ি। মাহবুবা আক্তার আইডি থেকে আপু লিখেছিলেন, আসসালামু আলাইকুম আপু, তুমি কেমন আছো? তুমি আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আপু আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপু তোমার ভিডিও অনেক অনেক ভালো লাগে। তোমার ইলিশ মাছ রান্না অনেক ভালো হয়েছে, তোমার ডাল রান্না অনেক সুন্দর হয়েছে। আপু তুমি কোথায় থাকো? তোমার পরিবারের সবাইকে আমার সালাম দিও। তোমার প্রতি অনেক অনেক সালাম ও ভালোবাসা রইল। আপু তুমি ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ আপু। আপু কিন্তু খুব চিঠির মতো করে একটা আর কি কমেন্ট করেছে। তো আসলে এই ধরনের কমেন্টগুলো যখন পেয়ে থাকি তখন কিন্তু মনটা এমনিতে ভালো হয়ে যায়। আর যখন ইচ্ছে হয় যে না আজকে ভিডিও দিব না বা ভিডিও করতে ইচ্ছে করছে না, কিন্তু এই কমেন্টগুলো যখন আবারও পড়ি তখন মনে হয় যে না, এই ভালোবাসাগুলো তো মিস করা যাবে না। এত এত ভালোবাসে যে আপুরা আমার ভিডিওগুলো দেখে থাকে। তো অবশ্যই সে আপুরা নিশ্চয়ই একদিন ভিডিও না দিলে তারা কিন্তু আমার ভিডিওগুলোর অপেক্ষায় থাকে। তো তখন কিন্তু আবারও ক্যামেরা অন করে আবারও ভিডিও শ্যুট করা শুরু করি। আপু তুমিও ভালো থেকো। আর আমি সাভার ইপিজেডে থাকি আপু। তো যাই হোক, ওই পাশে আমি প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দিলাম, যেহেতু একা হাতে কাজ করেছি অনেকটা সময় লেগে গিয়েছে। আবার অনেকটা দেরি করেও কিন্তু ঘুম থেকে উঠেছি। আর দেরি করে ঘুম থেকে উঠলেই কিন্তু সংসারের কাজে কোনো বরকত পাওয়া যায় না। দেখা যায় সব কাজই একদম খুব তাড়াহুড়ার মধ্যে করতে হয়। তো এই পাশ থেকে আমি এই যে মুগ ডালটা আর কি ভেজে নিলাম। আর মাংসটা খুব ভালোভাবে আগে আমি একটু কষিয়ে নেব। মাংসটা এত ভালো পড়েছে যে মাংস থেকে যে পানি উঠেছে, আর আমি যতটুকু পানি দিয়েছিলাম এই পানিটা দিয়ে আর কি এই যে 4-5টা সিটি দিয়েছে, এই সিটিতেই কিন্তু আমার গরুর মাংস রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আপনাদের ভাইয়া দেখা যায় কি প্রচণ্ড পরিমাণে ও মাংসের মধ্যে গরম মশলা, জিরার গুঁড়া এগুলো খেতে পছন্দ করে। আর কি আমার শ্বশুরও সেম, একদম মাংস রান্না করলে একদম মশলার গন্ধে খাওয়া যায় না। তো কি আর করব,
একটু মশলা যদি কম হয় সে আবার একদম উল্টাপাল্টা শুরু করে দিবে। তাই আস্ত গরম মশলার সাথে আবার গরম মশলার গুঁড়াটাও দিয়ে দিলাম। তো এই যে দেখেন ঈদের দ্বিতীয় দিনটা যে একটু আরাম আয়েশ করে কাটাবো সে উপায়টা নেই। সকাল থেকে দুপুর পর্যন্ত সংসারের কাজ আর রান্না বান্নার মধ্য দিয়ে কিন্তু আমার সময়গুলো আমি কাটিয়েছি। তো এই পাশে এখন আমি এই তো খিচুড়িটা রান্না করব। তো খিচুড়ির মধ্যেও আমি সয়াবিন তেল আর সরষের তেল দিয়ে দিলাম। তো যখন যেটা দিচ্ছি সাথে সাথে আবারও গুছিয়ে নিচ্ছি। তো এখানে আমি ভাতের চাল, মুগ ডাল আর মসুরের ডাল নিয়ে নিয়েছিলাম। তো দেখা যায় ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করব। এত গরম, আর গতকালকেও আমি পোলাও রান্না করেছিলাম, সেখানকার কিছু পোলাও রয়ে গিয়েছে। তো পোলাও তো রান্না করিনি, আমি ঈদের দিন কিন্তু মোরগ পোলাও রান্না করেছিলাম। তো ওইখান থেকে দেখা যায় যে কিছুটা পোলাও রয়ে গিয়েছে, মাংসটা ফুরিয়ে গিয়েছে। তো এটা আমি আলাদা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। তাই আজকে আর পোলার চাল দিয়ে খিচুড়িটা রান্না করলাম না। আপনাদের ভাইয়া বারবার বলতেছিল যে না তুমি ভাতের চাল দিয়ে রান্না করো। তো আমি এই তো এখানে আবারও খিচুড়ি রান্নার জন্য এখানে একটু গরম মশলা, তেজপাতা, লং, এলাচ, দারুচিনি সব কিছু এক এক করে দিয়ে দিলাম। তো সব কিছু দেওয়ার পর এখানে আমি আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে তারপরে আবারও মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। এরপর এখানে আমি সামান্য পরিমাণে আর কি পানি দিয়ে মশলাটা কষিয়ে তারপর এখানে আর কি আমি দিয়ে দিব খিচুড়িটা। তো আমি কিন্তু এই যে মশলার বক্স, তারপরে অয়েল যা যা ছিল এগুলোর সাথে সাথে আমি গুছিয়ে নিচ্ছি। না হলে দেখা যাবে যে কাজ সেরে এগুলো গুছাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। এভাবে কাজ করলে কিন্তু কাজ অনেকটাই তাড়াতাড়ি শেষ হয়ে যায়, রান্নাঘরে তেমন একটা ঝামেলা থাকে না। আমার অনেক আপুরাই আমাকে কমেন্ট করে থাকেন যে আমার কাজগুলো নতুন গৃহিণীদের নাকি অনেক কাজে আসে, যারা সদ্য বিবাহ হয়েছে যাদের আর কি। তো তারা যদি আমার কাজগুলো দেখে অনেক কিছুই নাকি তারা শিখতে পারবে। আমার আপুরা কিন্তু এইরকম কমেন্ট অনেকেই করে থাকেন। তো আমি যদি আমার তখন মনে হয় কি যে আমার কাজগুলো দেখার পর তারা যদি কিছু শিখে থাকে সেখানে মনে হয় আমার সার্থকতা অবশ্যই আছে। কারণ আমিও কিন্তু এরকম অনেক কিছু আমার অনেক আপুদের কাছ থেকে শিখে থাকি। তো আসলে আমরা তো এক একজন এক এক নিয়মধারায় কাজ করে থাকি। তো দেখা যায় যখন যেই কাজটা ভালো লাগে সেই কাজটা কিন্তু ফলো করতে দোষ নেই। আর একজনের কাছ থেকে আরেকজনের কিন্তু শেখারও শেষ নেই। আমি এদিকে কথা বলতে বলতে প্রেশার কুকারে কিন্তু সিটি উঠেছিল। তো তারপর আমি ঢাকনাটা খুলে আরেকবার নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে আরও 2-3টা সিটি দিয়ে নিব। আর চালটা ভালোভাবে কষিয়ে এখানে আমি পানি দিয়ে দিয়েছিলাম। লবণটা কম হয়েছিল পরিমাণে, তো লবণটাও দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে খিচুড়িটা উল্টিয়ে পাল্টিয়ে আমি কিছুটা সময় আর কি দমে রাখবো। তো এর মধ্যে কিন্তু আমার মাংস রান্না আর খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে যাব। তো আমি এক পাশ থেকে টেবিলে সব কিছু নিয়ে আসছি, আর ওই দিক থেকে জবা জুই আর ওর বাবাকে ডাকাডাকি করছিলাম যে তাড়াতাড়ি আসো। খুব ইচ্ছে ছিল যে খাওয়া দাওয়া শেষ করে বাইরে কোথাও যাব, তবে এতটাই ক্লান্ত লাগছিল যে পরবর্তীতে আমি কিন্তু আর কোথাও বের হইনি। শুধু মেয়েরা বাইরে গিয়ে ওর বাবার সাথে আশেপাশে জায়গাগুলো থেকে একটু ঘুরে এসেছে। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। একা একাই খেয়ে নিয়েছি। আমার আপুদের সাথে করে যদি খেতে পারতাম সবচাইতে বেশি ভালো লাগতো। আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, যার যার স্থান থেকে নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।